সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময় ক্রিকেটারদের যে নতুন তালিকা প্রকাশ করেছে চুক্তির, অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় চুক্তি, সেই কেন্দ্রীয় চুক্তিতে কিছু জিনিস আমার কাছে পছন্দ হয়েছে, আবার কিছু জিনিস আমার কাছে পছন্দ হয়নি। একটা কথা বলে দিই, যেটা পছন্দ হয়নি সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি চুক্তিতে না থাকার জায়গাটা। কেন্দ্রীয় চুক্তিতে শামীম হোসেন পাটোয়ারি অবশ্যই থাকাটা ডিজার্ভ করতেন, সেই জায়গাটা শামীম পাটোয়ারিকে রাখা হয়নি। ডেফিনেটলি টি-20 ক্রিকেটে আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ শামীম পাটোয়ারি, ওয়ানডে ক্রিকেটের পাইপলাইনও তার চলে আসা উচিত। তো সেই পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে অন্তত ডি ক্যাটাগরি হলেও শামীম হোসেন পাটোয়ারিকে সেই জায়গাটা ইনক্লুড করা যেত। ডি ক্যাটাগরির মানে ওই ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করলে ডি ক্যাটাগরির প্লেয়ার না তিনি, হয়তো বা সি ক্যাটাগরিতে ইজিলি তিনি থাকতে পারতেন, বাট সেই জায়গাটা আসলে রাখা হয় নাই। এখন তাসকিন আহমেদকে কেন এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র রাখা হয়েছে সেটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। আমার কাছে মনে হয় এটা একটা যথোপযুক্ত সিদ্ধান্তের জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু এখন রেড বল ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটটাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, টেস্ট ক্রিকেটের প্লেয়ার যারা, তাসকিন আহমেদকে একমাত্র এখানে এ প্লাস ক্যাটাগরিতে রাখার পেছনে আমার কাছে মনে হয় সবচাইতে বড় কারণটা হচ্ছে তিনটা ফরম্যাটেই বাংলাদেশে এই মুহূর্তে যদি চিন্তা করেন, তিনটা ফরম্যাটেই সবচাইতে প্রমিনেন্ট প্লেয়ারটা আসলে কে। তিনটা ফরম্যাটেই যার কার্যকারিতা আপনি চিন্তা করতে পারেন বা যাকে ছাড়া আপনি টিম কল্পনা করতে পারেন না, সেটা যদি আমি বলি সেটা তাসকিন আহমেদই। তিনটা ফরম্যাটেই তার কাজ আছে, টেস্ট ম্যাচ ক্রিকেট, টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট। তিনটা ফরম্যাটেই তাসকিন আহমেদের কার্যকারিতার জায়গাটা একদম 100-তে 100। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যে কারণে তাসকিনকে একমাত্র এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। দেখেন এই তালিকাটার দিকে একটু তাকাই, তাহলে এ ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্ত। নাজমুল শান্ত ওয়ানডেতে শুধুমাত্র, বাকি দুইটা ফরম্যাটে শান্ত হয়তো বা টিমেও নাও থাকতে পারেন আর কয়েকটা ম্যাচ খারাপ খেললে পরে, আই এম নট শিওর, বাট আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ওয়ানডে ফরম্যাট ছাড়া বাকি দুইটা ফরম্যাটে নাজমুল শান্তর অবস্থানটাই নড়বড়ে। মেহেদী হাসান মিরাজ টি-20 ক্রিকেটটা বাদে বাকি দুই ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ ওকে, হি ইজ এস্টাবলিশড, বাট টি-20 ক্রিকেটে এখনও মেহেদী এস্টাবলিশড না, ওয়েল এস্টাবলিশড না আমাদের দেশের কনটেক্সটে। ইভেন সাদা বলের ক্রিকেটে তার বোলিংটা নিয়েও আরও আপগ্রেডেশনের জায়গা আছে। সো আলটিমেটলি মেহেদী হাসান মিরাজকেও আপনি এখানে এ প্লাস ক্যাটাগরিতে রাখতে পারছেন না। লিটন কুমার দাস ওয়ানডে ফরম্যাটে তো বাদই পড়েছেন। ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাস নাই, হ্যাঁ টি-20 এবং টেস্ট দুইটা ফরম্যাটে তিনি থাকবেন। তাও সাদা বলের ক্রিকেটে লিটন কুমার দাসের ব্যাটিং ফর্মটা কিন্তু খুব একটা ভালো না। মুশফিকুর রহিম আলটিমেটলি একটা ফরম্যাটে খেলবেন এখন, লেজেন্ড অফ বাংলাদেশ ক্রিকেট। টেস্ট ম্যাচ ক্রিকেটটা তিনি আরও কয়েক বছর চালিয়ে যাবেন, সেই প্রত্যাশাটা আমি ব্যক্তিগতভাবে করি। গ্রেড বিতে মোমিনুল হক শুধু টেস্ট খেলেন, তাইজুল ইসলাম শুধু টেস্ট খেলেন, মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা ফর্মাল অ্যানাউন্সমেন্টের রিটায়ারমেন্টের আমরা পেয়ে যাব। সো আলটিমেটলি তাকেও এ প্লাস ক্যাটাগরিতে রাখার কোনো চান্স নেই। মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে ফর্মটা খুব বেশি সঙ্গে নাই, রেড বল ক্রিকেট তিনি খেলেন না, টি-20 এবং ওয়ানডে দুইটা ফরম্যাট তিনি খেলেন। তাওহিদ হৃদয় একটা ফরম্যাট তিনি খেলেন না, বাকি দুইটা ফরম্যাটে প্রমিনেন্ট। বাট আই হোপ তাওহিদ হৃদয় গ্রেড এতে চলে আসবেন, এটা আই হোপ দ্যাট তাওহিদ হৃদয় গ্রেড এতে চলে আসবেন, বাট তাকে প্লাস ক্যাটাগরিতে রাখা যায়। হাসান মাহমুদ অ্যানাদার প্লেয়ার, ডেফিনেটলি তার কার্যকারিতার জায়গায় 3 ফরম্যাটেই আছে, বাট অ্যাজ ফার অ্যাজ কোয়ালিটি ইজ কনসার্ন এখনও এ প্লাস ক্যাটাগরিটা পাওয়ার জন্য যে কোয়ালিটির জায়গাটা 3টা ফরম্যাটেই একযোগে প্রমাণ করার জায়গা আরও কিছু বাকি আছে। নাহিদ রানা ডেফিনেটলি বি ক্যাটাগরিতে, তিনি ক্যারিয়ার 1 বছর হয়েছে, একটা ফরম্যাট তিনি এখন পর্যন্ত ওইভাবে প্রমিনেন্ট হন নাই। সো বাকি দুইটা ফরম্যাট তিনি খেলছেন, টেস্ট এবং ওয়ানডে। আই হোপ সো নাহিদ রানাও একটা সময় এ প্লাস ক্যাটাগরিতে চলে আসবেন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নাহিদ এক সময় এ প্লাস ক্যাটাগরিতে চলে আসার পসিবিলিটি আছে। গ্রেড সিতে সাদমান, সৌম্য, জাকের আলী, তানজিদ, শরীফুল, রিশাদ, তানজিম হাসান, সাকিব, শেখ মেহেদী হাসান, এই ক্রিকেটারদের চিন্তা করেন কেউই 3 ফরম্যাটের ক্রিকেটার না ওইভাবে। হ্যাঁ, জাকেরকে আমরা বলতে পারি, আপনি জাকেরের ব্যাটিং আপনার কাছে দৃষ্টিকটু লাগুক, দেখে আপনার কাছে ফুটওয়ার্কের সমস্যা মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে এইভাবে ব্যাটিং করে কেন, বাট জাকের আলী অনেকেই রান করছেন ভাই। দিন শেষে রান করাটা ম্যাটার করে যে আপনি রান কীভাবে করছেন। ক্রিকেট এখন হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ক্রিকেট হয়ে গেছে। সো এটা ম্যাটার করে যে ওই প্লেয়ারটা রান করছেন কিনা। 3টা ফরম্যাটে কিন্তু আপনার রান করছেন জাকের আলী অনেক। সো তাকে সি গ্রেডে দেখে ওকে, সেটা হতে পারে এরকমভাবে যে সবেমাত্র শুরু করেছেন না, ইম্প্যাক্টের জায়গাটায় এখনও ওই লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পারেন, বাট জাকের 3 ফরম্যাটে ক্রিকেট খেলছেন, আমি অন্তত তাকে আসলে বি গ্রেডে এক্সপেক্ট করি যে বি গ্রেডে জাকের আলী অনেক থাকবেন। আর ডি গ্রেডে নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ, ফেয়ার এনাফ। নাসুম নিজেও ন্যাশনাল টিমের এই যে সার্কিটটাতে ছিলেন না, নাসুম ইনফ্যাক্ট শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটটাই এখন খেলছেন ওইভাবে, বাকি 2 ফরম্যাট তো নাসুম খেলছেন না। সো ফেয়ার এনাফ, বাট তাসকিন আহমেদ এই কারণেই আসলে আপনি যদি চিন্তা করেন যে তাসকিন কেন সেই জায়গাটা, কারণ 3 ফরম্যাটের ক্রিকেটেই তাসকিন বাংলাদেশ ক্রিকেট টিমের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা যদি 30 থেকে 79 নম্বর ওভার একটা দিনে চিন্তা করি, তাহলে 30 থেকে 79 নম্বর ওভার যেটা আমার মিড ফেজ, বলটা একটু পুরনো হয়ে গেলে তাসকিনের কার্যকারিতা সবচেয়ে বেশি। এই বছরটাতে যদি চিন্তা করি আমরা, তাহলে
তাসকিন প্রতি 18 রানে 30 থেকে 79 নম্বর ওভারে প্রতি 18 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। তার ইকোনমি রেটটা 2.89, প্রতি 37 বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী। আপনি যদি চিন্তা করেন যারা আছেন বাংলাদেশের পেস বোলার তাদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী। সো তাসকিন 3 ফর্মেটেই খেলছেন ক্রিকেট এবং এই কারণে তিনি A+ ক্যাটাগরি